প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি ভালোই আছে। আমি মোহাম্মদ মোজাফফর হোসেন, ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমি তোমাদের এই করোনা পরবর্তী যে ছুটি চলছে, এই ছুটির উপর ভিত্তি করে সরকার নির্ধারিত অনলাইন ক্লাস সম্পর্কে প্রথম ক্লাস। জানি না আমার এই ক্লাসে তোমাদের কেমন লাগবে। তো যদি খারাপ বা ভালো যাই হোক না কেন, তোমরা কমেন্ট করে জানাবে, সেই ক্ষেত্রে আমি আরও উপকৃত হব তোমাদের দ্বারা। তো সকলকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের যে ক্লাসটা করব সেটা হলো যে দশম শ্রেণীর যে বিজ্ঞান জীবের প্রজনন। আমরা লিখে রাখছি, দেখো, জীবের প্রজনন। এই অধ্যায় থেকে আমরা কী কী শিখব তোমরা জানতে পারছো। আমার শিক্ষণফল কিছু আছে লেখা, দেখো শিক্ষণফল। আমরা প্রজননের ধারণা ও গুরুত্ব সম্পর্কে জানব। আর কি জানব? যৌন ও অযৌন প্রজনন, আর পুং গ্যামেটোফাইট ও স্ত্রী গ্যামেটোফাইটের ধারণা। এই যে পুং গ্যামেটোফাইট ও স্ত্রী গ্যামেটোফাইটের ধারণা, এটাই আসলে আমার মূল উদ্দেশ্য আজকের এই পড়ার। কারণ এখান থেকেই তোমাদের সৃজনশীলের একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমরা শুরু করা যায়। প্রথমে প্রজনন কাকে বলে? তো তোমরা নিশ্চয়ই জানো, বলো তো, কেউ পারবে নাকি? আচ্ছা, আমি বলে দিচ্ছি প্রজনন কাকে বলে। প্রজনন হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে এবং ভবিষ্যৎ বংশধর রেখে যায়। আমি লিখে দিচ্ছি, দেখো, প্রজনন জীবের এমন একটি শারীরবৃত্তীয় কার্যক্রম যা প্রতিটি জীবই তার বংশধর এই পৃথিবীতে রেখে যেতে চায়। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর রেখে যেতে চায়, তাই প্রজনন। শিক্ষার্থীদের লেখা যদি অস্পষ্ট হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর যদি লেখার কোনো সমস্যা হয় তাও বলবে কমেন্ট করে। আমরা আশা করি সামনের ক্লাসে সেটা শুদ্ধ করব। দেখো, প্রজনন জীবের এমন একটি শারীরবৃত্তীয় কার্যক্রম যা প্রতিটি জীবই তার বংশধর এই পৃথিবীতে রেখে যেতে চায়। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর রেখে যেতে চায় তাই হলো প্রজনন। লেখা হয়েছে তোমাদের। আচ্ছা, তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা একটু খেয়াল রাখো যে আমরা যেটা ক্লাস করাচ্ছি এটা আসলে সেভাবে হবে না। তোমাদের সামনে যখন ক্লাসটা দেখবে, সামনে পাঠ্য বইটা রাখবা এবং এটা 11তম অধ্যায়ের একটা পড়া, প্রজনন। তো ওই অধ্যায় থেকে আমি পড়াচ্ছি। তোমরা
ওই বইটা সুন্দরভাবে সাথে সাথে দেখেও দেবা, তাহলে আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। এরপরে আমরা চলে আসি পরবর্তী অধ্যায়, পরবর্তী অংশ। পরবর্তী অংশ আমরা পড়ব যে প্রজননটা আমরা জানলাম কাকে বলে। এই প্রজনন কয় ধরনের হয়? প্রজনন হয় প্রধানত দুই ধরনের। একটা হলো যৌন প্রজনন, অপরটি হলো অযৌন প্রজনন। দেখো একবার, প্রজনন যৌন প্রজনন অযৌন প্রজনন। প্রজনন প্রধানত দুই প্রকার, একটা হলো যৌন প্রজনন আর একটা হলো অযৌন প্রজনন। খেয়াল করে দেখো যৌন প্রজনন কাকে বলে। যৌন প্রজনন এটা তোমাদের পাঠ্যবই খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা একবার পড়ো তো দেখি। হ্যাঁ, একবার পড়ো। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি একবার। তোমাদের এই পাঠ্য বইয়ের এই জায়গাটা আছে, দেখো আচ্ছা দেখো সুন্দরভাবে আছে, যে এটা লিখতে পারো তোমরা সুন্দরভাবে। একটা লেখা আছে যে সাধারণত নিম্ন শ্রেণীর যৌন প্রজনন হয় না, তবে কোনো কোনো নিম্ন শ্রেণীর যৌন প্রজনন হয়, এইটুকু তোমরা লিখতে পারো। তবে আমরা সাধারণত লিখব যে প্রধানত যতগুলো পৃথিবীতে যৌন প্রজনন রয়েছে তার মধ্যে সকল উচ্চ শ্রেণীরই যৌন প্রজনন হয়, আর নিম্ন শ্রেণীর যৌন প্রজনন হয় না, এদের জন্য হয় অযৌন প্রজনন। আর যৌন প্রজননের জন্য দেখো খেয়াল করে একটু, এই যে নিচের দিকে অংশটা খুব সুন্দরভাবে লিখে আছে, দেখো এই অংশটা পড়ো একবার তোমরা। হ্যাঁ, দেখো তো কি বুঝতে পারছো, বোঝা যায় কি না, ভালো করে পড়ে দেখো। উচ্চ শ্রেণীর সকল প্রাণী যৌন প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে। যৌন জননে দুটি বিপরীতধর্মী জননকোষ পরস্পরের সাথে মিলিত হয়। এক্ষেত্রে একটি পুংজনন কোষ বা শুক্রাণু এবং অন্যটি স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু বলে। এই দুই ধরনের জনন কোষ একই ফুলে বা একই দেহে সৃষ্টি হতে পারে। উন্নত উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে সৃষ্টি হয়, এরা সহবাসী। যখন দুই ধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয় তখন এই ধরনের উদ্ভিদকে বলা হয় ভিন্নবাসী। তাহলে আমরা কী জানলাম, তোমরা বই দেখছো তো? তাহলে বইটা দেখে সুন্দরভাবে দেখো যে আমরা যে যৌন প্রজনন দেখলাম, পড়লাম আর কি, সেখানে কী লেখা আছে? উন্নত উদ্ভিদের যে যৌন প্রজননটা ঘটে, এই যে যৌন প্রজনন, এটা কি হয় সাধারণত একই উদ্ভিদের যদি দুই ধরনের কোষ তৈরি হয়, একটা হলো কি ডিম্বাণু আর একটা হলো শুক্রাণু। তো ডিম্বাণু আর শুক্রাণুটা এইখান থেকে আমরা তৈরি করতে পারি পুংজনন কোষ, আর একটা হলো স্ত্রী জনন কোষ। এই পুংজনন কোষকে বলা হয় শুক্রাণু, আর স্ত্রী জনন কোষকে বলা হয় ডিম্বাণু। তোমাদের এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণভাবে আসতে পারে। তাহলে আমরা জানলাম যে প্রজনন দুই প্রকার, এটা সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে দেখা যায়। আর যৌন প্রজনন, এই যৌন প্রজননটা এটা আসলে উচ্চ শ্রেণীর, নিম্ন না, উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে দেখা যায়। আর এই যৌন প্রজননের জন্য দুইটি কোষ থাকে, পুংজনন কোষ বা শুক্রাণু
স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। বুঝা যাচ্ছে? আচ্ছা, তোমরা আরেকবার পড়ে নাও, মনে মনে দেখো তো বইয়ের সামনে যেটুকু অংশ আছে তোমরা কি বুঝতে পারছো। আচ্ছা, এখন এই দুইটি কোষ যদি কোনো একটি উদ্ভিদে অথবা প্রাণী একই দেহে থাকে তাহলে এটাকে বলা হয় কি সহবাসী। কোনো একটি উদ্ভিদের দেহে যদি এই শুক্রাণু ডিম্বাণু একই উদ্ভিদে উৎপন্ন হয় তাহলে এটাকে বলা হয় সহবাসী। আর যদি আলাদা আলাদা হয়, একটা শুক্রাণু অর্থাৎ পুংজনক কোষ এক উদ্ভিদে হয়, স্ত্রী জননা কোষ আরেক উদ্ভিদে হয়, তাহলে এটাকে বলা হয় ভিন্নবাসী। তোমরা দেখছো যেমন আম, সজিনা, কাঁঠাল এগুলো কিন্তু এক উদ্ভিদে হয়, এগুলোকে বলা হয় সহবাসী। আবার পক্ষান্তরে তোমরা যদি দেখো যে যেমন তাল গাছে কিন্তু শুক্রাণু আলাদা হয়, ডিম্বাণু আলাদা হয়। তারপরে শিম জাতীয় উদ্ভিদ কোনো কোনো ক্ষেত্রে ধরো যে আলাদা আলাদা ফুলে তৈরি হয়, কুমড়া, তাহলে এই ক্ষেত্রে তখন হয়ে যাবে কি ভিন্নবাসী। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি এটা মিশিয়ে দিলাম। আমরা শুক্রাণু, তোমাদের পাঠ্য বইয়ে যেটা থাকে, আমরা আজকের এই অধ্যায়ের যে অংশটা আমরা ভালোভাবে দেখব সেটা হলো যে সৃজনশীল একটা প্রশ্ন প্রায় দেখা যায় যে কোন গ্যামেটোফাইট অথবা স্ত্রী গ্যামেটোফাইট এর বিকাশ কীভাবে ঘটে। তো প্রথমেই আমরা পুং গ্যামেটোফাইট এটার বিকাশ দেখব। যেহেতু আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে একটা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা করেছি, আমরা আর ওদিকে যাব না, সরাসরি পুং গ্যামেটোফাইটের বিকাশটা আমরা দেখাবো। পুং গ্যামেটোফাইট কোথায়? পুং গ্যামেটোফাইটের জন্য লাগবে তোমাদের পুং কোষ, একটা ফুল। এই যদি একটা ফুল ধরো, এই একটা ফুল, জবা ফুল আমি আঁকলাম। এই হলো স্ত্রী, এটা স্ত্রী কোষ, এটা পুং কোষ, এটা বৃতি, এটাও বৃতি, এটা হলো দল বা পাপড়ি, আর এটা হলো পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষ আমাদের পুং গ্যামেটোফাইট সাধারণত আমরা পুং কেশরে পাবো, অর্থাৎ পুং স্তাবক, পুং কেশর বা পুং স্তাবক এখানে পাবো। পুং স্তাবকটা যদি আমরা একটা বড় করে চিত্রিত করি তাহলে আমরা পুং স্তাবকটা কেমন হয়, সাধারণত এরকম হয়। এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। এটার নাম হলো কি পরাগধানী, আর এগুলোর নাম বলা হয় পরাগধানী এবং পরাগরেণু। এই পরাগরেণু কিন্তু অত্যন্ত ক্ষুদ্র হয়, সাধারণত খালি চোখে দেখা যায় না। এগুলো একটি সূচের বা একটা কলমের যে নিপ আছে, নিপের আগালে কিন্তু অসংখ্য পরাগরেণু আটকে যেতে পারে। এই পরাগরেণু যতই ক্ষুদ্র হোক না কেন, এর বিকশিত হওয়ার নামই হলো পুং গ্যামেটোফাইট এর বিকশিত বিকাশ। তাহলে এই পরাগরেণুটাকে যদি আমরা একটু বড় করি, ধরো এটা একটা পরাগরেণু, এইরকম একটা পরাগরেণু যদি হয় তাহলে পরাগরেণু আমরা জানি যে পরাগরেণুর মধ্যে নিউক্লিয়াস রয়েছে এবং তার নিউক্লিয়াস চার সাইডে সাইটোপ্লাজম রয়েছে। এই যে একটা পরাগরেণু, তো যেহেতু এটা হলো একটা জনন কোষ, সেটা হলো পুং জনন কোষ। এই পুং জনন কোষটা বিকশিত হতে হলে এটা অবশ্যই আমাদের কী থাকতে হবে, কোন ধরনের কোষ বিভাজন হতে হবে বলো তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি।
এটা যেহেতু জনন কোষ, আমরা জানি জনন কোষে যে বিভাজন কোষ বিভাজনটা ঘটে সেটা হলো মিওসিস কোষ বিভাজন। এটা হবে মিওসিস কোষ বিভাজন। তো মিওসিস কোষ বিভাজনের জন্য কীভাবে ঘটবে সেটা আমরা বিস্তারিত এখানে দেখাচ্ছি। তাহলে আমরা পুং গামেটোফাইটের বিকশিত দেখব। পুং গামেটোফাইট বিকশিত হতে হলে আমাদের প্রথমেই দরকার হলো একটা পরাগ রেণু। এই পরাগ রেণু এটা যেহেতু একটি কী বলবো, এটা পুং কোষ, কাজে এখানে আমাদের মিওসিস কোষ বিভাজন ঘটবে। তো মিওসিস কোষ বিভাজন ঘটে কী ঘটবে, তারপরে কীভাবে আস্তে আস্তে আমরা সেটা দেখি। এই যে একটা পরাগ রেণু, এই পরাগ রেণু আমরা এখানে দেখালাম। নিউক্লিয়াস আর এটা হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। পরাগ রেণু কোষ বিভাজনটা যখন ঘটবে তখন আমাদের দেখো যে প্রথম কাজটা হবে, যেহেতু এটি মিওসিস কোষ বিভাজন ঘটবে তাই এটি নিউক্লিয়াসটি দুইবার বিভক্ত হয়ে 4টি নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে আমরা এখান থেকে দেখি প্রথমে এই কোষটা একটা নিউক্লিয়াস থেকে 4টি নিউক্লিয়াস তৈরি হয়। চারটি নিউক্লিয়াস হলো, এই 4টি নিউক্লিয়াসের প্রতিটি নিউক্লিয়াস আবার সাইটোপ্লাজমকে ঘিরে আলাদা আলাদা 1 2 3 4 তাহলে মাইটোসিস কোষ বিভাজন ঘটার পরে এখানে দেখো যে একটি নিউক্লিয়াস ভেঙে 4টি নিউক্লিয়াস হওয়া, 1 2 3 4 4টি নিউক্লিয়াস উৎপন্ন হবে। এই 4টি নিউক্লিয়াসের প্রতিটি কোষ সাইটোপ্লাজম নিউক্লিয়াসের চারদিকে ঘিরে সাইটোপ্লাজম তৈরি হবে এবং সাইটোপ্লাজম তৈরি হওয়ার পরে এই কোষগুলো আবার পুনরায় বিভাজিত হবে। যখন পুনরায় বিভাজিত, আমরা দেখলাম ধরি 1 নাম্বারটা, এই কোষটি বিভাজিত হবে। এটি একবার মিওসিস কোষ বিভাজিত হয়ে গেলে পরবর্তীতে আর মিওসিস কোষ ঘটবে না। এগুলো যেহেতু হ্যাপ্লয়েড কোষ হয়ে গেল, এই হ্যাপ্লয়েড কোষ থেকে যখন হবে কি, এগুলো মাইটোটিক কোষ বিভাজন। মাইটোটিক কোষ বিভাজনের ক্ষেত্রে এই নিউক্লিয়াসটি প্রথমেই একটি নিউক্লিয়াস থেকে 2টি নিউক্লিয়াস উৎপন্ন হবে। প্রথমেই একটি নিউক্লিয়াস থেকে 2টি নিউক্লিয়াস হবে, একটি অপেক্ষাকৃত বড় হবে, একটি অপেক্ষাকৃত বড় এবং একটি অপেক্ষাকৃত ছোট। এই বড় কোষটিকে বলা হচ্ছে নালীকোষ, নালীকোষ। আর এই ছোট কোষটিকে বলা হচ্ছে জেনারেটিক কোষ, জেনারেটিক কোষ। পরবর্তীতে এই নালী কোষ এই সাইটোপ্লাজমের উপর একটি নালী তৈরি করবে। সেটা কীভাবে, এখান থেকে আমরা পরবর্তী ধাপটা দেখব। পরবর্তী ধাপ, এই একটা কোষ ছিল, এই কোষটা আস্তে আস্তে কী হবে, এখানে একটা নালী তৈরি করবে। আর জেনারেটিক কোষটা আস্তে আস্তে নালী কোষের দিকে আসবে। তাহলে আমরা খেয়াল করি যে কোষটা স্বাভাবিক গোলাকৃতি থাকলেও পরবর্তীতে নালী কোষটা আস্তে আস্তে নালী তৈরি করছে এবং এই নালী পথে জেনারেটিক কোষটা আস্তে আস্তে নেমে আসছে। এটি কিন্তু পরবর্তীতে আরও অনেক বড় আস্তে আস্তে নালী তৈরি হতে থাকবে। দেখো, নালী তৈরি হওয়ার পরে নালী কোষের কাজ এদিকে নালীটাকে আরও বৃদ্ধি করা, আর ওই নালী পথে আস্তে আস্তে এই জেনারেটিক কোষটা আসতেই থাকবে। এটি এক পর্যায়ে জেনারেটিক কোষটি মাইটোটিক কোষ বিভাজন পুনরায় হবে। পুনরায় একটি থেকে 2টি
এই একটি থেকে একটি থেকে এই যে একটি জেনারেটিভ কোষ ছিল, এই একটি জেনারেটিভ থেকে দুইটি জেনারেটিভ কোষে রূপান্তরিত হয়, পুনরায় মাইটোসিস করতে হবে এবং নালী কোষটি আস্তে আস্তে নালীটা বৃদ্ধি হবে। এটি কতক্ষণ বৃদ্ধি করে? এটি যখন আমরা দেখব যে একটা ফুলের উপর পরাগধানের উপর পড়বে, যতক্ষণ পর্যন্ত এটা নিষেধ ক্রিয়া না ঘটবে ততক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু নালী কোষের কাজই হলো এই সাইটোপ্লাজমের কোনো একটি পর্যায়কে, এই পর্যায়টাকে আস্তে আস্তে নালিকা আকারে একদম গর্ভাশয় পর্যন্ত পৌঁছে দেওয়া, এই পর্যন্ত আর কি। আমরা দেখি, তাহলে আমরা প্রথম থেকে আবার দেখি যে আমরা যে ছবিটা দেখছিলাম একটা ফুলের সেই ছবির পুংকেশক থেকে আমরা নিয়েছিলাম কি একটা পরাগধানী। এই পরাগধানী থেকে পুংকেশরের পরাগধানী থেকে আমরা নিয়েছিলাম পরাগরেণু। এখানে অসংখ্য পরাগরেণু রয়েছে। এই অসংখ্য পরাগরেণু থেকে আমরা একটা পরাগরেণুকে আমরা নিয়ে আসলাম। এটি অত্যন্ত ক্ষুদ্র এবং খালি থেকে সাধারণত দেখা যায় না, এবং একটি পরাগধানীতে হাজার হাজার কোটি কোটি হতে পারে এই পরাগরেণু। সেই একটি পরাগরেণুকে আমরা এখানে নিয়ে আসলাম। সেই পরাগরেণুকে আমরা চিহ্নিত করলাম, মাঝের যে কালো অংশ সেটা হলো নিউক্লিয়াস, আর বাইরের এই অংশটাকে আমরা বলি সাইটোপ্লাজম। তা আমরা যেহেতু এটি একটি জনন কোষ, তাই জনন কোষের কারণে এখানে মিয়োসিস কোষ বিভাজন ঘটবে। আর মিয়োসিস কোষ বিভাজন যদি ঘটে তাহলে সেখানে একটি নিউক্লিয়াস থেকে চারটি নিউক্লিয়াস তৈরি হবে, আর চারটি নিউক্লিয়াসকে ঘিরেই আলাদা আলাদা চারটি অপুক্ত কোষ, পরাগরেণুর অপুক্ত কোষ তৈরি হবে। আমরা প্রতিটি কোষ থেকে আমরা কোন গামেটোফাইট বিকশিত বর্ণনাটা প্রথমে দেখছি। দেখো যে আমরা তোমাদের জন্য মূল গঠনের প্রক্রিয়াটা আসবে এখান থেকে। তাহলে এখানে 1 নম্বর কোষ থেকে আমরা দেখি যে প্রথমে কী হচ্ছে। প্রথমে এই নিউক্লিয়াসটি মাইটোটিক কোষ বিভাজনে একটা থেকে দুইটা হচ্ছে, দুইটার মধ্যে একটা বড় হচ্ছে আর একটা হচ্ছে ছোট। বড়টার নাম কি? নালীকোষ, আর ছোটটার নাম হলো জেনারেটিভ কোষ। এই নালীকোষের কাজ কি? নালীকোষ হলো এখান থেকে সাইটোপ্লাজম থেকে আস্তে আস্তে নালিকা আকারে বৃদ্ধি করা। তো নালীকোষ নালিকা আকারে বৃদ্ধি করছে, আর ওই নালিকা পথেই কিন্তু এই জেনারেটিভ কোষটি আস্তে আস্তে নেমে আসছে। এভাবে আস্তে আস্তে আরও যদি আমরা দেখাই যে নালিকা কোষটি আরও নিচের দিকে নেমে আসলো এবং জেনারেটিভ কোষটা আস্তে আস্তে নালীর মধ্যে প্রবেশ করছে। সর্বশেষ দিকে দেখা যায় যে এই নালীকোষটি পুনরায় জেনারেটিভ কোষটি পুনরায় মাইটোটিক কোষ বিভাজনে একটি দুইটি কোষে পরিণত হয়, আর নালিকা কোষটি আরও বড় বৃদ্ধি হতে থাকে। তো এই পর্যন্ত একটা পরাগরেণু এই পর্যন্ত বিকশিত হয়। এই বিকশিত হওয়াটার নামই হলো পুং গামেটোফাইটের বিকাশ। এই বিকশিত হওয়ার নামই হলো কি আমরা জানলাম? পুং গ্যামেটোফাইটের বিকাশ। পুং গামেটোফাইটের বিকাশ। আমরা আজকে এই পর্যন্ত দেখলাম। আমরা আগামী ক্লাসে স্ত্রী গামেটোফাইটের বিকাশটা কীভাবে হয় সেটা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পড়াগুলো মনোযোগ সহকারে দেখবা। আর আজকে আমাদের এটা প্রথম ক্লাস। এই ক্লাসের মধ্যে অনেক প্রস্তুতির ব্যাপার ছিল, সেটা হয়তো যেমনভাবে আমি পারিছি জানি না, তোমাদের কাছে হয়তো অনেক কিছু যদি বুঝতে পারতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের আরেকটি উপদেশমূলক কথা বলি যে আজকে এই মহামারী করোনার জন্য যে আমাদের স্কুলের ক্লাস বন্ধ রয়েছে, এই স্কুলের ক্লাসগুলো বন্ধ থাকার কারণে তোমাদের ক্লাসগুলো হচ্ছে না। তাই সরকার যে অনলাইনে ক্লাস দিচ্ছে, এই অনলাইনে আমরা ক্লাস নিয়ে চেষ্টা করছি আজকে থেকেই। তোমরা নিয়মিত দেখবা, যাদের বিশেষ করে স্মার্টফোন রয়েছে তোমরা নিয়মিত দেখবা এবং ক্লাসগুলোতে কমেন্ট করবে, কোথায় আলোচনা আর একটু ক্লিয়ার করা যেতে পারে সেটা আমাদের কমেন্ট করবো। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা সেগুলো ভালো করবো। আর শ্রদ্ধ স্যার যারা দেখবেন তার প্রতি আমার অনুরোধ, আমার এই ক্লাসে যদি কোনো ভুলভ্রান্তিগুলো আপনাদের চোখে ধরা পড়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরামর্শ দিবেন কমেন্ট করে, যাতে আমার এই ক্লাসটা সামনের যেটা করবো সেটা আরও ভালোভাবে করতে পারি। আজকের মতো ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকেও ধন্যবাদ। খোদা হাফেজ।